ভোর রাতে হাসনাত আবদুল্লাহর একটা স্ট্যাটাস এবং তারপরে দিন হওয়ার পরে সারাদিনে সেনাবাহিনী প্রধানকে নিয়ে যাচ্ছে তাই লেখালেখি, যাচ্ছে তাই মন্তব্য, এবং দেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? দেশে কি সেনা বিদ্রোহ তৈরি হওয়ার আশঙ্কা হচ্ছে? সেনাবাহিনী প্রধানকে নিয়ে যে যাচ্ছে তাই কর্মকাণ্ড শুরু হয়েছে, তাতে সেরকম মনে হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের কি হয়েছে এবং তাদের মাঝখানে কি নিয়ে দ্বন্দ্ব, এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, মূলত এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও হাসনাত আবদুল্লাহর সঙ্গে কি হয়েছে তার সঠিক তথ্য কিন্তু খুব কম লোকজনই জানে। হাসনাত আবদুল্লাহ ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন, ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে এই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর মূলত কি হয়েছে। ছিলাম সেনা প্রধানকে নিয়ে, সেনাবাহিনী নিয়ে কি হচ্ছে। সেনাবাহিনী নিয়ে গত ভোর রাতে হাসনাত আবদুল্লাহর একটা স্ট্যাটাস আপনারা সবাই জানেন, সেটা ভাইরাল হয়ে গেছে। সেটাকে কেন্দ্র করে নানা কাণ্ডকীর্তি ঘটতে শুরু করেছে। সেনাবাহিনী প্রধানকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এমন আলোচনাও চলছে। ধারণা করাই হচ্ছিল গত ফেব্রুয়ারি মাসের 25 তারিখ যখন সেনাপ্রধান এই সকল সমন্বয়কদের মব কালচার নিয়ে সমালোচনা করেছিলেন, মব কালচারের এগেনস্টে দৃঢ় অবস্থান ব্যক্ত করেছিলেন এবং হুঁশিয়ারি দিয়েছিলেন, সরকারকে হুঁশিয়ারি দিয়েছিলেন। সেদিনই অনুমান করা যাচ্ছিল যে সেনাবাহিনীর সঙ্গে সরকারের এবং এই সাবেক ছাত্র সমন্বয়কদের, যারা এখন নতুন রাজনৈতিক দল করেছে, তাদের সম্পর্ক ভালো যাচ্ছে না এবং এটা যে আরও তিক্ততার দিকে যাবে তখনই অনুমান করা হয়েছিল, তখনই আমরা বলেছিলামও। সেটাই হলো, সেই দিকেই গেল। সেনাবাহিনী প্রধানকে টার্গেট করেই কথাবার্তা বলা হচ্ছে এখন। নতুন রাজনৈতিক দলের যারা সমর্থক রয়েছেন ফেসবুকে, তারা সরাসরি সেনাবাহিনী প্রধানকে বরখাস্ত করার লেখালেখি করছেন। সবথেকে মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে হাসনাত আবদুল্লাহর এই স্ট্যাটাস একটা রাজনৈতিক দলের ব্যাপার হয়ে থাকতো যখন পর্যন্ত না এই বিষয়ে সরকারের কারো কোনো কথাবার্তা আমরা শুনতাম। হঠাৎ করেই আজকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তাদের প্রিয় টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশনে সাক্ষাৎকার দিলেন। সাক্ষাৎকারের সাবজেক্ট কি? 5 আগস্ট, গত বছরের 5 আগস্ট যে অভ্যুত্থান পরবর্তী সরকার গঠন প্রক্রিয়া, সেই সরকার গঠন প্রক্রিয়া তারা 1 আগস্ট থেকেই শুরু করেছিলেন। সেই সরকার গঠন প্রক্রিয়ায় সেনাবাহিনী প্রধান কী ভূমিকা রেখেছিলেন, সেনাবাহিনী প্রধান তাদের বিরুদ্ধে অবস্থান করেছিলেন, আওয়ামী লীগের পক্ষে অবস্থান করেছিলেন, আওয়ামী লীগের পক্ষে সাফাই গিয়েছিলেন, ডক্টর ইউনূসের বিপক্ষে তিনি শক্ত অবস্থান নিয়েছিলেন। এই সব কথাবার্তা হঠাৎ করে আজকে এসে কেন বললেন? এবং তিনি যখন আজকে এসে এই স্ট্যাটাস, এই সাক্ষাৎকার দিলেন, তখন প্রশ্ন আসেই যে সরকারের সঙ্গে এই নাগরিক পার্টির নতুন যে দল নাগরিক পার্টি, সেই নাগরিক পার্টির যোগসাজশ শুরু হয়েছে কিনা, সরকার নাগরিক পার্টির হয়ে কাজ করছে কিনা, সরকার নাগরিক পার্টির পারপাস সার্ভ করছে কিনা। হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছিলেন সেনাবাহিনী থেকে তাকে এবং আরেকজনকে নাম উল্লেখ করেনি, সম্ভবত তিনি সার্জিস আলম, আমাদের দুজনকে ডেকে নিয়ে বলা হয়েছিল যে আওয়ামী লীগকে নিয়ে ইনক্লুসিভ নির্বাচন হবে, আওয়ামী লীগকে নিয়ে তাদেরকে সমঝোতা ভিত্তিক
রাজনীতি করতে হবে, ইলেকশন করতে হবে, তা না হলে ইনক্লুসিভ ইলেকশন হবে না। সেটার প্রতিবাদ জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ, সেরকম লেখাই লিখেছেন। যদিও ঘটনাটা বলেছেন যে 11ই মার্চের ঘটনা, 21শে মার্চে এসে তিনি সেই ঘটনার বর্ণনা দিয়েছেন, সেটাও একটা বড় প্রশ্ন। অনেকে এটা নিয়েও নানা রকমের ট্রল করছেন ফেসবুকে, যারা হাসনাতদের বিরুদ্ধ শক্তি, তারা বলছেন যে এই 10-11 দিনে দরদাম ঠিকভাবে হয়নি বলেই আজকে 10 দিন পরে এসে এরকম স্ট্যাটাস। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে কয়েকদিন আগেই বিদেশে অবস্থানরত এক ইউটিউবার একটা স্ট্যাটাস দিয়েছিলেন সেনাবাহিনীর প্রধান তার বিরুদ্ধে, এবং সেনাবাহিনী প্রধানকে লুতুপুতু তিতা কিছু দেবেন এবং সেটা বেশি তিতা হবে, তিনি সহ্য করতে পারবেন না, এরকম স্ট্যাটাস দিয়েছিলেন। অবশেষে হাসনাত আবদুল্লার এই স্ট্যাটাস এবং তারপরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই সাক্ষাৎকার সেরকম দিকেই যাচ্ছে কিনা। মজার ব্যাপার হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন এই সাক্ষাৎকার দিলেন, তখন সেই সাক্ষাৎকারের একটা কাটিং অংশ, কয়েক সেকেন্ডের একটা ট্রেলার, যেখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন সেনাপ্রধান ডক্টর ইউনূসকে চাননি, বলেছেন ডক্টর ইউনূস কনভিক্টেড পারসন, তার নামে মামলা রয়েছে, একজন মামলা থাকা ব্যক্তিকে কেন প্রধান উপদেষ্টা করতে হবে, অন্য কাউকে খোঁজো, এটা ঠিক হবে না। তারা যুক্তি দিয়েছেন এটা তো সব আওয়ামী লীগ সরকারের আমলের মামলা, এই মামলার কোনো দাম নেই। তিনি বলেছেন যে সেনাবাহিনীর প্রধান বলেছেন দেশের আওয়ামী লীগ সমর্থক আছে 30 থেকে 40% মানুষ, সেই 40% মানুষের বিরুদ্ধে যে একজন মানুষকে প্রধান উপদেষ্টা করলে, যারা ডক্টর ইউনূসকে দেখতেই পারে না দুই চোখে, সেটা ঠিক হবে না, এই রকম কথা বলেছেন। এবং সবথেকে শেষ কথাটা মজার, তিনি সজীব ভুঁইয়া বলেছেন যে সেনাবাহিনী প্রধান লাস্টে 4 ঘন্টার একেবারে রুদ্ধদ্বার বৈঠকের পরে 6 আগস্ট 4 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠকের পরে শেষে তিনি, আমরা যখন হুমকি দিয়েছি আপনারা না মানলে আমরা শহীদ মিনারে গিয়ে আমাদের সিলেক্টেড সবাইকে নিয়ে শপথ নিব, তখন তিনি রাষ্ট্রপতির সঙ্গে আলাপ করে বলেছেন যে বুকে পাথর চাপা দিয়ে আমি তোমাদের এটা মেনে নিলাম। এই অংশটুকু, শুধুমাত্র কয়েক সেকেন্ডের এই অংশ কেটে কেটে যে জায়গায় এই কথা বলেছেন সেই কেটে কেটে একটা ট্রেলার বানিয়েছেন, এবং হাসনাত আবদুল্লাহ তার পেজে এবং ফেসবুক প্রোফাইলে 2 জায়গাতে শেয়ার করেছেন। সেই শেয়ারে তিনি লিখেছেন ক্যান্টনমেন্টের ইন্টারভেনশনের ট্রেলার 1, অর্থাৎ তিনি সিনেমার একটা ট্রেলার দেখালেন মাত্র। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে দিয়ে মাত্র সেনাবাহিনীর বিরুদ্ধে একটা ট্রেলার দেখালেন, এখনও পুরা সিনেমাটা বাকি। পুরা সিনেমায় কি থাকবে, পুরা সিনেমায় কি কি থাকতে পারে? সেনাবাহিনী প্রধানকে কি সরিয়ে দেওয়া হবে? সেনাবাহিনী প্রধানকে সরিয়ে দিতে হলে সরকারের যে কার্যক্রম হাতে নিতে হবে সেটা হচ্ছে যে রাষ্ট্রপতিকে লাগবে, রাষ্ট্রপতিকে দিয়ে সেনাপ্রধানকে সরিয়ে দিতে হবে। রাষ্ট্রপতি ছাড়া প্রধান উপদেষ্টা সেনাপ্রধানকে সরাতে পারেন না। তো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে কি রাজি করানো যাবে যে সেনাপ্রধানকে আপনি সরিয়ে দেন? চুপ্পু এই 7 মাস পরে এসে সরকারের এই কথাতে, এই লিখিত নোটে সই করবেন কি? তাকে সই করানো যাবে? ব্যাপারটা অনেক বেশি কঠিন হয়ে যাবে না? রাষ্ট্রপতি যদি বেঁকে বসেন, রাষ্ট্রপতিকে সরানোর কোনো এখতিয়ার তো এই সরকারের নেই, কারণ রাষ্ট্রপতিকে ইমপিচ করার অধিকার একমাত্র সংসদের রয়েছে। কিছুদিন আগেও রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার যে চেষ্টা হয়েছে সেটাতে সাংবিধানিক জটিলতা রয়েছে বলে সরকার সেই পথে হাঁটেনি, ছাত্রদের দাবি সত্ত্বেও সেই পথে হাঁটেনি। সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার ব্যাপারেও অনেক দিন থেকে গুঞ্জন চলছে, কিন্তু সরকার সেটা পেরে উঠছে না শুধুমাত্র এই বাধ্যবাধকতার কারণে। চাইতেই পারে, যে কেউ চাইতেই পারে, যে কোনো রাজনৈতিক দল যে কোনো কিছু চাইতেই পারে, চাওয়ার অধিকার তাদের রয়েছে। হাসনাত আবদুল্লাহর জাতীয় নাগরিক পার্টি একটা চাইতে পারে, আর একজন আর একটা চাইতে পারে,
কিন্তু সরকার তাদের সঙ্গে গায়ে গা মেলাবে, সরকার তাদের এজেন্ডার সঙ্গে এক সুরে কাজ করবে, কথা না শুধু কাজ করবে এবং এজেন্ডা বাস্তবায়নের ট্রেলার তৈরি করে দেবে। এটা কেমন কথা হলো? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজকেই কেন এই ইন্টারভিউটা দিলেন গত ভোরবেলায় হাসনাত আবদুল্লাহর এই স্ট্যাটাসের পরে, এবং হাসনাত আবদুল্লাহ সেটাকে একটা ট্রেলার হিসেবে উপস্থাপন করলেন যে মাত্র একটা ট্রেলার দেখালাম, এখনও পুরো সিনেমাটা বাকি। পুরো সিনেমায় কি কি হতে পারে? বিদেশে বসবাসরত যারা উস্কানি দিচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে আমরা বিভিন্ন ইউটিউবারের বিভিন্ন উস্কানি দেখছি, তাতে কি দেশের অবস্থা ভালোর দিকে যাবে? আমরা কি শান্তির পথে থাকতে পারবো? নাকি সেনাবাহিনী যদি খেপে যায় তাহলে দেশ আরও অস্থিতিশীল পরিস্থিতির দিকে যাবে? সেই প্রশ্ন কিন্তু এসেই যায়। এখন বলা হচ্ছে সেনাপ্রধান আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের হয়ে কাজ করছে। সেই 5 আগস্ট সরকার পতনের পর থেকেই তিনি আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন, নানাভাবে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করেছেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথায় এক সাক্ষাৎকারে একটা ব্যাপার স্পষ্ট হয়েছে যে তারা সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছেন 1 আগস্ট। তারা যখন ডিবি অফিস থেকে মুক্তি পান তখন থেকেই তিনি নাকি ডক্টর ইউনূসের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। 2 তারিখে কথা বলেছেন, 3 তারিখে কথা বলেছেন, এরপরে 5 তারিখে সরকার পতনের পরে চ্যানেল 24 অফিসে বসে থেকে তিনি এবং নাহিদ কথা বলেছেন। অর্থাৎ 1 তারিখ থেকেই তারা সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছে। 1 তারিখ থেকেই তারা নিশ্চিত ছিল যে সরকার পড়ে যাচ্ছে, এবং এটাও স্বীকার করেছেন যে তারা যদি স্বাভাবিকভাবে না চলে যেত তাহলে আমরা অস্ত্র তুলে নিতাম। সেই প্রস্তুতিও ছিল। সেরকম ভিডিওর বার্তার রেকর্ডও আমাদের করা হয়েছিল। আমরা হয়তো 5 তারিখে এই পতনটা না হলে সেই ঘোষণা দিতাম, অস্ত্র তুলে নিতাম আমরা। এই অস্ত্র কোথা থেকে আসতো, কোন অস্ত্র তারা তুলে নিত, সেই প্রশ্ন ভিন্ন প্রশ্ন, সেই প্রশ্ন অনেক বড় আলোচনার বিষয়। কিন্তু যে বিপ্লবে গোটা দেশ বিজয়ী হলো, দেশের বেশিরভাগ মানুষ চাইলো শেখ হাসিনা সরকার না থাকুক, দেশের বেশিরভাগ মানুষের চাওয়ার প্রতিফলন হলো। সেই প্রতিফলন হওয়ার পরে আজকে যে পরিস্থিতি উদ্ভব হচ্ছে, যে পরিস্থিতি তৈরি করা হচ্ছে, সেনাবাহিনীকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি করা হচ্ছে, সেনাপ্রধানকে যাচ্ছে তাইভাবে অ্যাটাক করা হচ্ছে, এর পরিণতি কি আমাদের দেশের জন্য ভালো কিছু হতে যাচ্ছে? প্রশ্ন কিন্তু থেকেই যায়। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত সেনাপ্রধানকে নিয়ে, সেনাবাহিনী নিয়ে যা হচ্ছে তাতে হিতে? নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজ এই মুহূর্তে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে নয়া সমীকরণ, নতুন পরিস্থিতি এবং আগামী কয়েকদিন একটা গভীর দুশ্চিন্তার দিন, অনেক নতুন হিংসা, নতুন প্রতিক্রিয়া বাংলাদেশে তৈরি হতে পারে। এই সব কিছু বিষয় নিয়ে আমি এই ভিডিওটি করছি আপনাদের কাছে, কতগুলি নতুন পরিস্থিতি, নতুন তথ্য তুলে ধরার জন্য। এই যখন আমি ভিডিওটি করছি, অর্থাৎ আজ হচ্ছে শুক্রবার সন্ধ্যেবেলা, এখন প্রায় 7:30 অতিক্রম করেছে ভারতীয় সময়, অর্থাৎ বাংলাদেশের সময় রাত 8:10-15 এরকম একটা সময় হবে। এই সময় বাংলাদেশের বিভিন্ন শহর, ঢাকা সহ বিভিন্ন শহর কিন্তু প্রবলভাবে উত্তেজিত, উত্তপ্ত। তার একটা বড় কারণ হচ্ছে যে ছাত্র জনতা, অর্থাৎ যারা 5 আগস্ট শেখ হাসিনা সরকারকে উৎখাতের নেতৃত্ব দিয়েছিল, যাদের ব্যানারে শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর ডাক দেওয়া হয়েছিল, সেই ছাত্র জনতার একটা বড় অংশ, মূলত তারা ছাত্র, যারা এই মুহূর্তে রাজপথে আছে, এবং তাদের মূল দাবি হচ্ছে যে আওয়ামী লীগকে কোনো মতেই বাংলাদেশে তার পুনর্বাসন হতে দেওয়া যাবে না। অর্থাৎ আওয়ামী লীগকে কোনো মতেই নির্বাচনে অংশ নিতে দেওয়া যাবে না, আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই সমস্ত কিছু দাবিতে তারা এই মুহূর্তে রাজপথে আছে। এবং বরাবরের মতোই ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে এই যে নয়া আন্দোলন, এই নয়া আন্দোলনের কেন্দ্রবিন্দু।
এখন প্রশ্ন হচ্ছে যে আমি যে নতুন সমীকরণের কথা বলেছি সেটাই বা কি, এবং নতুন করে যে অশান্তির কথা বলছি সেটাই বা কি। আমার কাছে যতটুকু খবর, আমি ঢাকা এবং অন্যান্য শহরে আমার পরিচিতদের সঙ্গে কথা বলে যেটুকু বুঝতে পারলাম, সেটা হচ্ছে আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে ফেরানো বা তাদেরকে নতুন করে রাজনীতি করতে দেওয়া হবে কিনা, এই নিয়ে বাংলাদেশের মধ্যে অর্থাৎ যারা শাসক গোষ্ঠী তাদের মধ্যে একটা তুমুল বিভাজন তৈরি হয়েছে। এবং এই যে বিভাজন তৈরি হয়েছে তার কেন্দ্রবিন্দুতে আছেন স্বয়ং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, যিনি শেখ হাসিনার সরকারের পতনের সময়তে ছাত্র জনতার পাশে দাঁড়িয়ে স্মুথলি একটা গণ অভ্যুত্থান সম্পন্ন করতে সহায়তা করেছিলেন, এবং যার নির্দেশে সেনাবাহিনী অভ্যুত্থানকারীদের দিকে গুলিবর্ষণ করেনি। আবার একই দিকে তিনি শেখ হাসিনাকে নিরাপদে ভারতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। সেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার একটি অবস্থানকে কেন্দ্র করে এই মুহূর্তে বাংলাদেশ উত্তপ্ত। আমার কাছে যা খবর যে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সেনাপ্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বৈঠকের পরই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এই বৈঠককে বলা হয়েছিল সরকারিভাবে সৌজন্য সাক্ষাৎ, কিন্তু এই সৌজন্য সাক্ষাতে সেনাপ্রধান যতটুকু জানা যাচ্ছে তিনি মোহাম্মদ ইউনূসকে বলে দিয়ে এসছেন যে নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব অর্থাৎ ডিসেম্বর 2025-এর মধ্যেই সম্পন্ন করলে ভালো। এবং তিনি আরো একটি কথা বলেছেন, ইনক্লুসিভ নির্বাচন অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, যার অর্থ হচ্ছে আওয়ামী লীগকে বাদ দিয়ে নয়, আওয়ামী লীগকে রেখে নির্বাচন করতে হবে। এমন ভাবেই যেন প্রধান উপদেষ্টা তার পদক্ষেপ করেন, ভাবনা চিন্তা করেন। খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ হলো যে এই বৈঠকের পরই প্রধান উপদেষ্টা গতকাল মন্তব্য করেছেন যে আওয়ামী লীগকে রেখেই নির্বাচন হবে। এই প্রথম মোহাম্মদ ইউনূস সরাসরি এরকম একটি মন্তব্য করেছেন যে আওয়ামী লীগকে রেখেই নির্বাচন হবে। তিনি এতদিন বারবার বলার চেষ্টা করছিলেন জনগণ সিদ্ধান্ত নেবে, রাজনৈতিক দলগুলি সিদ্ধান্ত নেবে, কিন্তু এই ব্যাপারে তিনি প্রধান রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশে যারা অর্থাৎ সাবেক আরেক শাসক দল বিএনপি তাদেরকে পাশে পায়নি। কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে ছাত্র জনতা অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব যারা এখন একটি রাজনৈতিক দল তৈরি করেছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, সেই এনসিপির কর্তারা তাদের নেতারা তারা বারে বারে দাবি করে আসছেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া দূরের কথা, তাদেরকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া যাবে না, তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম তারা লাগাতার এই কথা বলে যাচ্ছেন, এবং গতকাল অর্থাৎ বৃহস্পতিবারও নাহিদ ইসলাম একই কথা বলেছেন। হাসনাত আব্দুল্লাহ গভীর রাতে ফেসবুক পোস্টে একই কথা বলেছেন যে আওয়ামী লীগকে কোনোভাবেই ফেরানো যাবে না। সেখানে মোহাম্মদ ইউনূস এই প্রথম ছাত্র নেতৃত্বের সম্পূর্ণ উল্টো সুরে তিনি বলেছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার কোনো রকম পরিকল্পনা সরকারের নেই, এটা তিনি জানিয়েছেন। এরপরেই যেটা হয় যে গতকাল মাঝরাত থেকে অর্থাৎ আমি বলতে চাইছি বৃহস্পতিবার গভীর রাত বা শুক্রবারের প্রথম প্রহর থেকে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে মিটিং মিছিল, এবং সেটা এখন সমস্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শহরে শুরু হয়েছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এই মিটিং মিছিলগুলোও কিন্তু দমন করা, বন্ধ করা, আটকানোর জন্য সেনাবাহিনী সমানভাবে তৎপর। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটু আগে একজন সমন্বয়ক, তার নাম হচ্ছে হাসিবুল ইসলাম, তিনি ফেসবুক পোস্টে খুব বড় কথা বলে দিয়েছেন। তিনি বলেছেন যে ঢাকা সহ কোনো বিশ্ববিদ্যালয়ে আর্মি অর্থাৎ সেনাবাহিনী এবং বিজিবি অর্থাৎ যারা বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী তারা কেউ যেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ না করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে কোনো অনুমতি নেই। এবং তিনি বলেছেন যে যদি কোনো সেনা কনভয়, সেনা গাড়ি বা বিজিবির গাড়ি
ক্যাম্পাসে প্রবেশ করে তাহলে আপনারা সেই গাড়ি ভেঙে দিন। এবং তিনি বলেছেন যে এই ঘোষণার জন্য যদি আমার জেল হয়, আমার ফাঁসি হয়, তাহলেও আমি রাজি আছি, কিন্তু আপনারা সেনাবাহিনীকে আটকান। অর্থাৎ আমি যে কথাটা বলছিলাম, নতুন পরিস্থিতি, নতুন সমীকরণ, সেটা হচ্ছে যে এই যে সেনাবাহিনী যারা ছিল ছাত্রদের নয়নের মণি, এখন দেখা যাচ্ছে তাদের সঙ্গে সেনার একটা বড় ধরনের বিরোধের জায়গা আস্তে 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 স্পষ্ট হচ্ছে। যদিও মূল ছাত্র নেতৃত্ব অর্থাৎ নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, এরা কেউ এখনো পর্যন্ত মুখ খোলেননি, কিন্তু পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে ছাত্রদের সঙ্গে সেনাবাহিনীরও একটা সমস্যা হচ্ছে। এবং মোহাম্মদ ইউনূস তিনি এখন, এতদিন যেটা জানা যাচ্ছিল যে সেনাবাহিনী মোহাম্মদ ইউনূসের দাপটের কাছে মাথা নত করে আছে, ওয়াকারুজ্জামান মাথা নত করেছেন, কিন্তু এই মুহূর্তে যেটা বোঝা যাচ্ছে যে ঠিক পাশা উল্টে গিয়েছে, একটা উলট পুরাণ শুরু হয়েছে। সেই উলট পুরাণ হচ্ছে যে সেনা প্রধান তিনি মোহাম্মদ ইউনূসকে বলে দিয়েছেন যে যে কোনো মূল্যে আপনাকে দ্রুত নির্বাচন সম্পন্ন করতে হবে এবং আপনাকে আওয়ামী লীগকে রেখেই নির্বাচন সম্পন্ন করতে হবে, আওয়ামী লীগকে বাদ দিয়ে নয়। আপনারা জানেন যে এই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার পর হাসনাত আবদুল্লাহ গতকাল মাঝরাতে বলেছেন যে আওয়ামী লীগের একটি অংশকে দিয়ে সেনাবাহিনী নির্বাচনে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চায়। অর্থাৎ আওয়ামী লীগ মূল আওয়ামী লীগ নয়, তার থেকে একটা অংশকে তারা নির্বাচনে অংশ নেওয়াতে চায়। এটাই হচ্ছে সেনাপ্রধান বা সেনাবাহিনীর বক্তব্য। এইরকম একটি পোস্ট হাসনাত আবদুল্লাহ গতকাল ফেসবুকে পোস্ট করেছেন, যেটা নিয়েও বাংলাদেশের রাজনীতিতে তুমুল শোরগোল চলছে। আওয়ামী লীগের নেতারা কেউ এখনো পর্যন্ত সরকারিভাবে এটা নিয়ে মুখ খোলেননি, কিন্তু তারা বলছেন যে এটা হাসনাত আবদুল্লাহর একটি কাল্পনিক বক্তব্য। তিনি আওয়ামী লীগ ভেঙে যাচ্ছে, আওয়ামী লীগ টুকরো টুকরো হয়ে যাচ্ছে, এই জিনিসটা বোঝানোর জন্য তিনি এরকম একটা পোস্ট দিয়েছেন। কিন্তু আমি যেটা বলছিলাম যে আওয়ামী লীগের পুনরুজ্জীবন বা আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানো, এই বিষয়টি নিয়ে এখন আর কোনো ধোঁয়াশা নেই। তার একটা বড় কারণ হচ্ছে যে দুটি গুরুত্বপূর্ণ দল যারা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার ব্যাপারে সবচেয়ে আপত্তি যাদের, তারা কিন্তু ইতিমধ্যেই সরব হয়েছে। তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের একটি নতুন মঞ্চ তৈরি হয়েছে, যার নামই হচ্ছে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ। যারা গতকাল সারা রাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিটিং মিছিল করেছে, এখনো তাদের মিটিং মিছিল চলছে এবং তারা একটা বড় এলাকা জুড়ে মিটিং মিছিল চালিয়ে যাচ্ছে। অন্যদিকে আমি যেটা বলছিলাম যে হেফাজতে ইসলাম, তার যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক তিনি বলেছেন যে আওয়ামী লীগের পুনর্জীবন বা আওয়ামী লীগকে ফেরানো আমাদের মৃতদেহের ওপর দিয়ে সম্ভব, অন্যভাবে সম্ভব নয়। অর্থাৎ তিনি বলেছেন কোনো অবস্থাতেই আওয়ামী লীগকে তারা ফিরতে দেবেন না। আজই অর্থাৎ শুক্রবারই জামাতি ইসলামীর আমির শফিকুর রহমান তিনি ফেসবুকে একটা বড় পোস্ট দিয়েছেন। আমি যারা আপনারা তার পোস্টটি এখনো নজর করেননি, আমি তাদের উদ্দেশ্যে কয়েকটি কথা সেখান থেকে বলছি। তিনি বলেছেন যে দেশবাসীর উদ্দেশ্যে জামাতের আমির তার ফেসবুক পোস্টে লিখেছেন, বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বাঁক অতিক্রম করছে। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর 2024 সালের 36 জুলাই বিষয়টি আপনারা জানেন যে 31 জুলাই এবং তার সঙ্গে 5 আগস্ট এই সম্পূর্ণ পর্বটাকে নিয়ে ওখানে এই কথাটা বলা হয়। 36 জুলাই একটি নতুন বাংলাদেশ মহান আল্লাহর মেহেরবানিতে উপহার হিসেবে পেয়েছে জাতি। এজন্য মহান রবের দরবারে অসংখ্য শুকরিয়া। এখন দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিবাদীরা দেশের ভিতরে বাইরে নানান ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেন শফিকুর রহমান। তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, বাংলাদেশের নির্যাতিত 18 কোটি মানুষের দাবি হলো গণহত্যাকারীদের বিচার, 24-এর শহীদ পরিবারগুলোর পুনর্বাসন, আহত পঙ্গু অসংখ্য ছাত্রছাত্রী, যুবক যুবতী, মুক্তিকামী মানুষের সুচিকিৎসা, একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে 15 বছরের সৃষ্ট জঞ্জাল মৌলিক সংস্কার সাধন করা, প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা। তিনিও
তার পোস্টে পরবর্তী অংশে লিখেছেন যে কোনো অবস্থাতেই আওয়ামী লীগকে নির্বাচনে এবং রাজনীতিতে ফিরতে দেওয়া যাবে না, তারা ফ্যাসিবাদী শক্তি, ফলে যে কোনো মূল্যে তাদেরকে আটকাতে হবে। অর্থাৎ সমগ্র পরিস্থিতিটা যা দাঁড়িয়েছে তাতে যেটা বোঝা যাচ্ছে যে মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে একটু অসহায় পরিস্থিতির মধ্যে পড়েছেন। এর পেছনে আমেরিকার চাপ থাকা অসম্ভব নয়, হয়তো আমেরিকা থেকে একটা চাপ তার উপর এসেছে এবং সেনা প্রধানকেও হয়তো আমেরিকায় অভয় দিয়েছে যে আপনি নির্ভয়ে এগিয়ে যান, আপনার কোনো বিপদের আশঙ্কা নেই, আপনি মোহাম্মদ ইউনূসকে স্পষ্ট করে বলে দিন যে নির্বাচন দ্রুত করতে হবে এবং আওয়ামী লীগকে রেখেই করতে হবে। ফলে শেখ হাসিনা তিনি দেশে ফিরতে পারবেন কি পারবেন না, কবে ফিরবেন, এই প্রশ্নগুলো কিন্তু আবার নতুন করে আলোচনায় ফিরে আসছে। হাসিনা তার আগের মতোই মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং আমার কাছে যা খবর লাখ লাখ মানুষ তার এই ভার্চুয়াল অনুষ্ঠানগুলি শুনছেন, তার বক্তব্য শুনছেন এবং তিনিও যে কাজটি করেছেন নিষ্ঠার সঙ্গে সেটি হচ্ছে যে নিপীড়িত নির্যাতিত যে আওয়ামী লীগের নেতাকর্মী, একেবারে মাঠ পর্যায়ের অর্থাৎ নিচুতলার নেতাকর্মী, তাদের অভিজ্ঞতা, তারা কিভাবে শোষণ যন্ত্রণার শিকার হচ্ছেন এগুলি তিনি নিজে শুনছেন এবং তাদেরকে অভয় দিচ্ছেন এবং বারে বারেই বলছেন যে আমি ফিরবো এবং আমি বিচার করব, এই অনাচার থেকে বাংলাদেশকে আমি মুক্ত করব। আমি যে কারণে ভিডিওটি করছি এই কারণে যে একটা নতুন পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে এবং সেটাও কিন্তু শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে নিয়ে, অর্থাৎ সেনা প্রধান এবং মোহাম্মদ ইউনূস তাদের দুজনকেই এখন বলতে হচ্ছে যে আওয়ামী লীগকে কোনোভাবেই মাইনাস করে কোনো কিছু করা যাবে না এবং তার ফলে এই মুহূর্তে সেনার সঙ্গে ছাত্রদের একটা সংঘাতের জায়গা তৈরি হয়েছে। সেই সংঘাত কতদূর গড়ায়, আদৌ সেটা রক্তপাতে বা হিংসায় পরিণত হয় কিনা এক্ষুনি আমার পক্ষে এই ব্যাপারে কোনো ভবিষ্যৎবাণী করা সম্ভব নয়, কিন্তু সামগ্রিক আবহ বলছে যে ছাত্ররা যারা শেখ হাসিনাকে উৎখাত করেছিল তার কৃতিত্ব যারা বহন করছে, সেই ছাত্রদের কাছে যে নয়নের পণি হয়েছিল সেনাবাহিনী, সেই সেনাবাহিনী কিন্তু এই মুহূর্তে দেশের পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে তারা মনে করছে যে আর এই চলতি অনাচার চলতে দেওয়া যায় না, অর্থাৎ অন্তর্বর্তী সরকার চূড়ান্ত ব্যর্থ, ফলে এই সরকারকে এখন সেনাবাহিনী খানিকটা দাপট দেখানোর সিদ্ধান্ত নিয়েছে বলেই আমার কাছে যা খবর। সেনাবাহিনী এই মুহূর্তে ঐক্যবদ্ধ এমনটাই খবর, তাদের মধ্যে কোনো ভিন্ন সুর আছে কিনা আমি দায়িত্ব নিয়ে বলতে পারবো না, কিন্তু সারা বাংলাদেশের মানুষের কাছে একটা কমন প্রশ্ন, জনাব তারেক রহমান বাংলাদেশে কবে ফিরবেন? আমরা সবাই ভাবতাম যে আওয়ামী লীগ সরকারের পতনের পরপর নিশ্চয়ই 2 থেকে 3 দিনের মধ্যে জনাব তারেক রহমান দেশে ফিরবেন, কিন্তু প্রায় 7 মাস পার হয়ে গেছে, এখনো তিনি দেশে ফিরছেন না। ভয়টা কিসের? ডক্টর ইউনূস সরকারের উপর কি তিনি আস্থা রাখতে পারছেন না যে তিনি দেশে আসলে তার যে পুরনো মামলাগুলো সেগুলোর কোনো একটাতে তাকে গ্রেপ্তার করা হবে? যদি তাই না হয় তাহলে কেন জনাব তারেক রহমান দেশে ফিরছেন না? বাংলাদেশ অপেক্ষা করছে, জাতীয়তাবাদী দল অপেক্ষা করছে, কারণ এই মুহূর্তে মাঠে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, এনসিপি বলেন, জামাত ইসলাম বলেন বা ভিপি নুরের দল বলেন, তাদের নেতাকর্মীরা যথেষ্ট চাঙ্গা, কিন্তু তারেক রহমান দেশে পা দেওয়ার পর পরিস্থিতি কিন্তু বদলে যাবে, এটা সবাই জানে। তবে কোনো এক অজানা কারণে এতদিন যাবৎ দেশে না ফিরলেও বিএনপির নেতাকর্মীদের জন্য সুখবর হচ্ছে অবশেষে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন জনাব তারেক রহমান। প্রথমে দেশে ফিরবে বেগম খালেদা জিয়া, এর কিছুদিন পরই জনাব তারেক রহমান দেশে ফিরছেন, এমন তথ্য আজকে আমরা জানলাম যুক্তরাজ্যের বিএনপির সভাপতি এম এ মালেক থেকে। লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম ইউকে আয়োজিত এক ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয় তিনি বলছিলেন যে বেগম খালেদা জিয়াকে অনুরোধ করেছিলাম ঈদ করে দেশে যেতে, তো তিনি আমাদের অনুরোধ রেখেছেন। এখন ঈদের পর এপ্রিলের মাঝামাঝি, আমরা ঈদ হইতে হইতে সম্ভবত এপ্রিলের 2-3 তারিখ, তো এপ্রিলের মাঝামাঝি সময় বেগম খালেদা জিয়া তিনি দেশে ফিরবেন, আর ডাক্তারও সেই অনুপাতে প্রস্তুতি নিচ্ছে। তবে ফ্লাইটের একটা ইস্যু আছে, ফ্লাইট যদি একটু এদিক সেদিক হয় তাহলে 2-1 দিন আগে পরে হবে। তবে বেগম খালেদা জিয়া শারীরিকভাবে তিনি
দেশে ফেরার জন্য তিনি প্রস্তুত আছেন। বাকি হচ্ছে তারেক রহমানের ইস্যুটা। তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে তার বক্তব্য হচ্ছে, আমাদের লিডারের দেশে যাওয়ার সময়টা ফিক্সড আমরা নিশ্চিত বলতে পারছি না, তবে ম্যাডাম খালেদা জিয়া যাওয়ার কিছুদিন পর তিনি দেশে ফিরবেন। একসাথে দুজন অবশ্যই যাবেন না, এটা আমরা বিশ্বাস করি। এখন এই যে একসাথে না যাওয়াটা, অনেকেই ভাবছিলেন যে বেগম খালেদা জিয়ার সাথে জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরবেন, কিন্তু কোথাও না কোথাও বর্তমান সরকারের বিভিন্ন অ্যাক্টিভিটিস অথবা নির্বাচন ইস্যু অথবা পুরনো মামলা, মানে টোটাল প্রসেসিংটার কোথাও না কোথাও তো একটা অনাস্থার ইস্যু আছে। তবে বিএনপির যারা নেতাকর্মীরা আছেন তারা মনে করছেন যে জনাব তারেক রহমান দেশে আসবে, এই দেশে এখন কার এত বড় সাহস ওনাকে গ্রেপ্তার করে জেলে ঢুকাবে। কারণ বিএনপি দীর্ঘদিন যাবৎ মাঠের মধ্যে যেই খেলাটা দেখানোর অপেক্ষায় আছে, তারেক রহমান আসার পরে যদি ওনাকে গ্রেপ্তার করা হয় তাহলে পুরো বাংলাদেশ আরেকটা চিত্র দেখবে, এটাও কিন্তু বাস্তব। তবে তারেক রহমান বলছেন তিনি দয়া দাক্ষিণ্যের উপরে বাংলাদেশে ফিরতে চান না। তার যে মামলাগুলো আছে চলমান, এগুলা আইনের ধারায় মোকাবেলা করে আইনিভাবে এগুলার সমাধান করেই তিনি বাংলাদেশে ফিরবেন। তবে কেউ কেউ বলছেন যে এখানে একটা ইস্যু আছে। এখন ইস্যু যাই থাকুক, যদি আগামী ডিসেম্বরে নির্বাচন হয়, আমরা জানি যে অক্টোবরে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, আর এখন চলছে মার্চ মাস। আমরা আশা করি যে ধরেন মে অথবা জুন জনাব তারেক রহমান 100% তিনি বাংলাদেশে ব্যাক করতে যাচ্ছেন। আর জনাব মালিক বলছিলেন যে বেগম খালেদা জিয়া যাওয়ার কিছুদিন পর, লম্বা সময় বলে নাই, মাসখানেক বলে নাই, কয়েক মাসও বলে নাই, তিনি বলছেন যে কিছুদিন। তো যেহেতু দিনের কথা বলছেন, সম্ভবত এপ্রিলের শেষ হইতে পারে, আবার মের প্রথম দিকে হতে পারে। দেখা যাক কবে ফিরবেন। ভালো থাকুন, আসসালাম। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটি দেখলেন, যে বর্তমান সামাজিক যোগাযোগের মাধ্যমে যে বিষয়টি সব থেকে হাইলাইট এবং ভাইরাল, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও হাসনাত আবদুল্লাহ তাদের মাঝখানে কি হয়েছে এই বিষয় নিয়ে কিন্তু আপনারা ইতিমধ্যে আলাপ এবং আলোচনা শুনতে পেয়েছেন। এবং সেই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।